ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। ভূত শব্দটির মধ্যে আছে ভয়, আছে গা ছমছমে আবহ, তেমনি আছে নস্টালজিয়া। বিভিন্ন সাহিত্যিক তাদের লেখনী ধারায় এই ভূতকে বিভিন্নভাবে সক্রিয় করেছেন পাঠকের কাছে। সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় তাঁর ভূত পেত্নীর কথা গল্পে তাঁর জীবনে ভূত সম্পর্কীয় দুটি অনন্য অভিজ্ঞতার কাহিনী তুলে ধরেছেন। চলুন তবে শোনা যাক আজকের গল্প। আমি তোমাদের কাছে কাল্পনিক ভূতের গল্প বলেছি অনেক, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে কিন্তু তর্কের অন্ত নেই। তবে ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতকগুলো আশ্চর্য ঘটনা দেখা যায় যাদের কোনো মানেই হয় না। সেগুলো ভূতের কীর্তি না হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। আমাদের নিজেদের ভিতরে দুবার দুটি বিচিত্র ঘটনা ঘটে, সেই গল্পই আজ বলছি, শোনো। অনেক দিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বৎসর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর 2 বোন। পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলুম, সেখানে এখনো বর্তমান আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ভাড়া নেবার পরেই পাড়ার লোকের মুখে খবর পাওয়া গেল এই বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছেন, আর একজন পাঠান আত্মহত্যা করেছেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না। আমার বাবা ছিলেন খুব রাশভারী লোক, যুক্তি বুদ্ধি ছাড়া কোনো কথা মানতেন না, নিজের চোখে না দেখলে কোনো কথা বিশ্বাসও করতেন না। তাই তিনি ওসব কথা গ্রাহ্যের মধ্যেই আনলেন না। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে মনে পড়ে না, তবে কোনো কোনো ঘটনা এখনো কিন্তু ভুলিনি। যেমন এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। এই এই ওঠো না, কি গো, ওঠো না গো, আরে এত করে ডাকছি, ওঠো না, কি গো শুনছো, ওঠো না, এই ওঠো, দেখো, ওঠো না। মাঝরাতে মায়ের ওরকম ভয়ার্ত কণ্ঠস্বর শুনে বাবা তাড়াতাড়ি উঠে বসে বললেন, ব্যাপার কি? মা মুখে আঙুল দিয়ে একবার চুপ করার আর একবার হাত নেড়ে গলা আস্তে করার ভঙ্গি দেখিয়ে ফিসফিস করে বললেন, চুপ করো, চুপ করো, আস্তে আস্তে কথা বলো, চুপ। তারপর বাড়ির উঠোনের দিকে দেখিয়ে বাবাকে বললেন, দেখবে এসো, দেখবে এসো, এদিকে দেখবে এসো। আমাদের সবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠোন এবং উঠোনের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও গেলাম তাঁদের পিছনে পিছনে। দালান থেকে বেরিয়েই অবাক হয়েছে দেখলুম বাবা মা দুজনেই। উঠোনের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে জ্বলছে আশ্চর্য একটা আলো। দেখলেই বুঝতে দেরি হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয়। নীলাভ আলো, আকার অনেকটা ক্রিকেট বলের মতন। চাঁদের কিরণে ধপধপে উঠোনের উপরে আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে
এবং মাঝে মাঝে এক একটা ঘরে দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়েই আবার ফিরে আসছে। বাবা এসব দেখে একটু এগোতে গেলেন। মা স্বভাবতই একটু ভীতু প্রকৃতির। মা সাথে সাথে বাধা দিলেন বাবাকে। আরে তুমি আবার যাচ্ছ কেন? কি জানি কি ওটা, যেও না যেও না। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন, আর আলোটাও নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আর এক রকম কাণ্ড। গভীর রাত্রে উঠোনের ধারের ঘরগুলো দরজায় দরজায় শিকল বেজে ওঠে ঝনঝন ঝনঝন। বাবা বাইরে ছুটে যান, কিন্তু কাউকে দেখতে পান না। হয়তো বাইরে দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে। এই ভেবে ভিতরে ঢুকবার দুই দরজায় তালা চাবি লাগানো হলো, কিন্তু শিকল সঙ্গীত থামল না। মা তো ভয়ে একেবারে সারা। বলেন, শোনো, আমার কথা শোনো, এক্ষুনি অলক্ষণে বাড়ি ছেড়ে চলো বলে দিলাম। বাবা কিন্তু অটল। বাবা বললেন, আলো দেখি আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানোর ও শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। অনেক ভেবেও এ ঘটনার কোনো কিনারা করা যায়নি। তবে দ্বিতীয় ঘটনাটা বেশ গুরুতর, এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমার পৈতৃক বসত বাড়ি ছিল পাথুরিঘাটায়। 3 মহলা বাড়ি, তারপর একটা হাত দেড়েক চওড়া খানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের 1-3.5 বাড়ি। শেষোক্ত 3খানা বাড়ির মধ্যে একখানা ছিল ভৌতিক খালি বাড়ি, তাই তার ভিতরে কেউ কোনোদিন বাস করতে পারত না। ছেলেবেলা থেকেই আমি কিন্তু ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিলুম। ভূতকে বধ করবার জন্যে আমার হাতে একখানা কাটারি। দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলাম খালি 2-3 ইঞ্চি পুরো ধুলো। ধুলোর উপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভিতরে আধপোড়া সলিতা, এবং আর একটা ঘরের মেঝের উপরে পড়ে রয়েছে একটা কঙ্কাল। তোমরা চমকে উঠো না, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। ভূত দেখাও দিলে না, কোনো রকম শব্দ টব্দ করবার বা কথা কইবারও চেষ্টা করল না। বোধহয় আমার হাতে কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়িরই ছাদের উপরে ঘটেছিল একটি রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বৎসরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাত্রে তিনি খোলা ছাদের উপর শোতেন। একদিন অনেক রাতে ভয়ানক গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। ও বৌদি, কি হলো গো? বৌদি, কি হলো? এদিকে তাড়াতাড়ি এসো, কি তাড়াতাড়ি হয়েছে? সিঁড়ির দিকে তাড়াতাড়ি এসো। ও বৌদি, ধর, আস্তে আস্তে তোল বাবা, আস্তে আস্তে তোল, আস্তে। তুই পায়ের দিকটা ধর, পায়ের দিকটা। হ্যাঁ, আরে হাতটা ঠিক কর, হাতটা, হ্যাঁ হ্যাঁ। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান এলো। তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটা শুনেছি তা হচ্ছে এই। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি, বাবা রোজ শোবার আগে রাতে আর কি ছাদে পায়চারি করতেন। রোজগার মতোই ছাদের উপরে উঠে ঘুমোবার আগে খানিকক্ষণ পায়চারি করছি। করতে করতে হঠাৎ দেখি গলির ওপাশে হানা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির যে কোনো একটা ছাদে উঠলেই অন্য দুটো ছাদের উপরে অনায়াসে যাওয়া যায়। জানিসই তো, হানা বাড়ি ও তার পাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি নেই।
বাকি যে বাড়িটা সিঁড়ি ছিল তার মধ্যে বাস করেন আমাদের রাঙা গিন্নি আর তুলসীর মা নামে এক মহিলা। প্রসঙ্গত বলে রাখি, এই রাঙা গিন্নি কিন্তু বিধবা ছিলেন, সর্বদাই কিন্তু সাদা থান পরতেন। ছাদের উপরে আগেও 2-3 দিন নারী মূর্তি দেখে ভেবেছিলাম গ্রীষ্মের আধিক্যের জন্য নিশ্চয়ই রাঙা গিন্নি বা তুলসীর মা ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছেন। সেদিন তো আমি অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলাম। আহারাদি সেরে যখন ছাদের উপর শুতে গেলাম তখন প্রায় রাত 3টে। নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারিদিক সমুজ্জ্বল। সেদিনও স্পষ্ট দেখতে পেলাম একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপর এসে দাঁড়ালো। সেদিন আমার মনে কেমন সন্দেহ হলো, ওই হানাবাড়িকে পাড়ায় সকলেই ভয় করে, ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই শেষ রাতে ওর ছাদের উপরে পাড়ার মেয়ের রোজ দাঁড়িয়ে থাকা দেখে আমি অবাকই হলাম। দূর থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, ওখানে কে 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 দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। আমি এগুতে লাগলাম। এগুতে এগুতে আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি রাঙা গিন্নি নাকি তুলসীর মা? মূর্তি কোনো উত্তর দিল না। বুঝলি, আমি তখন ছাদের ধারে যেদিকটায় গলি তার সামনে এসে দাঁড়িয়েছি। এতক্ষণে লক্ষ্য করলাম মূর্তির মুখে ঘোমটা। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, রাঙা গিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। বাবা মনে মনে ভাবলেন, ওখানে তো অন্য কোনো মেয়ের আসবার কথাও নয়, তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভিতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি মোটেও বৃদ্ধার মতো নয়, কিন্তু সে যুবতী কি প্রৌঢ়া তাও তো বোঝবার উপায় নেই। আমি অত্যন্ত কৌতূহলী হয়ে গলির ধারের পাঁচিল ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের উপরে গিয়ে উঠলাম। স্থির করলাম নিশ্চয় এ কোনো মেয়ে চোর ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগলো। বললাম, দাঁড়াও দাঁড়াও শিগগির, বলো বলো তুমি কে? কোনো জবাব না দিয়ে মূর্তি কিন্তু পিছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে আমিও হানাবাড়ির ছাদে গিয়ে পড়লাম। দেখি নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায় নেই। আমি বললাম, আর কোথায় পালাবে? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? বলে আরো 2 পা এগিয়ে গেলাম। তারপর যা হলো সেটা একেবারে কল্পনাতীত। আমি যখন মূর্তির কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণ চন্দ্রলোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবা কিন্তু অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি, কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসতবাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছন দিকটা। গলির ধারে হানাবাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বৎসর থেকেছি, শুয়েছি, কিন্তু প্রেতী নিদর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো দিনই আমার হয়নি। বাবা কিন্তু এর পরেও গ্রীষ্মকালে ছাদে শুতে যেতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি। হানাবাড়ি পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন, এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না। শোনো ফ্রোজেনের গল্প,
গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের।